অভিবাসীদের ধরপাকড়ের প্রতিবাদে চতুর্থ দিনেও লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে ৭০০ মেরিন সেনা মোতায়েন। গাজায় ত্রাণ নেওয়ার সময় গুলি, একদিনে নিহত ৬০। ইসরায়েলের নিয়ন্ত্রণে ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন অপহরণের অভিযোগ গ্রেটা থানবার্গের, প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ। অস্ট্রিয়ায় স্কুলে অস্ত্রধারীর গুলিতে নিহত অন্তত ৮, আহত বেশ কয়েকজন। হামলাকারী আত্মহত্যা ধারণা পুলিশের, জানা যায়নি হামলার কারণ। শহর জুড়ে আতঙ্ক। এবং ৪ দিনের সফরে লন্ডনে প্রধান উপদেষ্টা, রাজারহাট থেকে নেবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। ১৩ জুন ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মনির হোসাইন। অভিবাসীদের ধরপাকড়ের প্রতিবাদে চতুর্থ দিনেও লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ হয়েছে। এদিনও পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয় বিক্ষোভকারীদের। দমনে কাঁদানে গ্যাস ও লাঠি পেটা করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সময় সোমবার আরও ২,০০০ ন্যাশনাল গার্ড সদস্য ও ৭০০ মেরিন সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের প্রতিবাদে টানা চতুর্থ দিন ধরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস। বিক্ষোভকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের বিবাদও এখন তুঙ্গে। গভর্নরের মতামত ছাড়াই ন্যাশনাল গার্ড মোতায়েনের বৈধতা চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। স্থানীয় সময় সোমবার সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে করা মামলায় ডোনাল্ড ট্রাম্প, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং প্রতিরক্ষা বিভাগকে বিবাদী করা হয়েছে। মামলার আর্জিতে ট্রাম্প কর্তৃক ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনকে অসাংবিধানিক ঘোষণা এবং সেনা মোতায়েনে স্থগিত আদেশ দেওয়ার জন্য আদালতকে অনুরোধ করা হয়েছে। অপরদিকে বিক্ষোভ নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতার পেছনে ডেমোক্র্যাট নেতা গ্যাভিন নিউসমকে দায়ী করে গ্রেপ্তারের পক্ষে মত দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের লনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প। গত শনিবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে ট্রাম্প প্রশাসনের সীমান্ত জার টম হোম্যান জানান, গভর্নর নিউসম কিংবা লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস সহ যারা অভিবাসন আইন বাস্তবায়নে বাধা দেবেন তারা গ্রেপ্তার হতে পারেন। এদিকে সোমবারও ডাউনটাউনে বিক্ষোভ হয়েছে। এদিনও পুলিশি বাধায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে পুলিশ। এর আগে রোববার ব্যাপক সহিংসতার পর ২ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের মধ্যে অনেককেই ছেড়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ডের সেনাদের পাশাপাশি ৭০০ মেরিন সেনা মোতায়েন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেরিন সেনা মোতায়েনের নিন্দা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। বলেছেন, বীর মেরিন সেনাদের দেশবাসীর মুখোমুখি দাঁড় করানো উচিত হয়নি। বিক্ষোভ থামাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তাদের। এ পর্যায়ে সেনাবাহিনী শেষ পর্যন্ত কতটা তাদের নিয়ন্ত্রণ করতে পারে তাই এখন দেখার বিষয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, ডাউনটাউন লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। ঈদের তৃতীয় দিনেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। রাফায় ত্রাণ নিতে গিয়ে গুলিতে নিহত অন্তত ১৪ ফিলিস্তিনি। এ নিয়ে একদিনে প্রাণ গেল অন্তত ৬০ জনের। একইভাবে পশ্চিম তীরে অব্যাহত আছে ধরপাকড় ও ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযান। গাজার নিরীহ বাসিন্দাদের উপর নির্বিচারে হামলা চালিয়েই যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। নিরাপদ ঘোষিত খান ইউনিসের আল মাওয়াসি এলাকাতেও চালানো হচ্ছে ড্রোন হামলা। এসব হামলায় প্রাণ গেছে বহু মানুষের। রাফার বিতর্কিত মানবিক সহায়তা কেন্দ্রের কাছে ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন অনেকে। মে মাসের শেষ সপ্তাহ থেকে এসব ত্রাণ কেন্দ্রে খাবার নিতে গিয়ে প্রাণ গেছে ১০০-র বেশি ফিলিস্তিনির। আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করা ফ্রিডম ফ্লোটিলা জোটের ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনে থাকা ১২ জন মানবাধিকার কর্মীকে ফেরত পাঠানোর আগে আটক কেন্দ্রে নেওয়া হবে, এমনটাই জানিয়েছে ইসরায়েল। আয়োজক সংস্থা সরাসরি অপহরণ বলে আখ্যা দিয়েছে এটিকে, কারণ তারা কেবল অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছে দিতে চেয়েছিল।
এদিকে পশ্চিম তীরের তুলকারেম অঞ্চলে একযোগে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বাকা আল শারকিয়া, আটতিল, আল্লার সহ একাধিক শহরে চেক পয়েন্টে তল্লাশি করা হয় গাড়ি ও সাধারণ মানুষকে। রামিন ও আনাপ্তায়ও রাতভর চলেছে ধরপাকড়। গুঁড়িয়ে দেয়া হয়েছে বহু ঘরবাড়ি, বিশেষ করে তুলকারেম শরণার্থী শিবিরে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজা অভিমুখী সহায়তা জাহাজ থেকে আটক ফরাসি নাগরিকদের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। এ সময় ফিলিস্তিনের পতাকা হাতে রাজপথে নামে শত শত মানুষ। এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে জাহাজ এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আরোহীদের নিজ নিজ দেশে পাঠানো হবে। বিক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজধানী প্যারিস। স্থানীয় সময় সোমবার প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে প্যারিসের কেন্দ্রস্থলে জড়ো হয় শত শত বিক্ষোভকারী। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্মম হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। ফিলিস্তিন ইস্যুতে ন্যায় বিচারের পাশাপাশি গাজা অভিমুখী দাতব্য জাহাজে থাকা ফরাসি নাগরিকদের মুক্তির দাবি জানান বিক্ষুব্ধরা। এই সাহসী মানুষগুলো জাহাজে উঠেছিলেন গাজার উপর চাপিয়ে দেয়া অবরোধ ভাঙতে এবং ফিলিস্তিনিদের সাহায্য করতে, যাদের প্রতিদিন হত্যা করা হচ্ছে। ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্মম নির্যাতনের শিকার, যা স্পষ্ট গণহত্যা, যেখানে আপিলের কোনো সুযোগ নেই। ব্রিটিশ পতাকাবাহী ম্যাডলিন নামে ছোট একটি জাহাজ সোমবার পাড়ি দেয় গাজার উদ্দেশ্যে। সঙ্গে ছিল প্রতীকী কিছু সহায়তা সামগ্রী। এর মূল উদ্দেশ্য ফিলিস্তিনিদের মানবিক সংকটের বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরা। মাঝপথেই ইসরায়েলি সেনারা নৌ অবরোধ ভাঙার চেষ্টার অভিযোগে আটক করে জাহাজটি। জাহাজটিতে 6 জন ফরাসি নাগরিক রয়েছেন, যাদের মধ্যে একজন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য। এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে জাহাজ এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। আরোহীদের নিজ নিজ দেশে পাঠানো হবে বলে জানায় তারা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। অস্ট্রিয়ার একটি স্কুলে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে 9 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির গ্রাজ শহরে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। হতাহতদের সবাই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনীর ধারণা, হামলার পর আত্মহত্যা করেছেন অস্ত্রধারী। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থল ঘিরে রেখে অভিযান চালাচ্ছে পুলিশ। অস্ট্রিয়ার স্টারা দেশের রাজধানী গ্রাজ শহরে 3 লাখ মানুষের বসবাস। এই ঘটনার পর শহরটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 4 দিনের সরকারি সফরে লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হবে বৈঠক। স্থানীয় সময় সকাল 7টার দিকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম তাকে বরণ করেন। এর আগে সন্ধ্যা 7:30টায় এমিরেটসের ফ্লাইটে 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান প্রধান উপদেষ্টা। এ সফরে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। এছাড়া 13 জুন লন্ডন সময় সকাল 9টায় ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক ঘিরে দেশের রাজনৈতিক সংকট সমাধানের আশার আলো দেখছে বিএনপি। নিরপেক্ষ আলোচনার শর্তে ভারতের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে পাকিস্তান। স্থানীয় সময় সোমবার লন্ডনের চ্যাথম হাউসে যুক্তরাজ্যের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান বিলাওয়াল ভুট্টো। কূটনৈতিক সমর্থন পেতে যুক্তরাজ্য ঘুরে বেড়াচ্ছে ইসলামাবাদের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এদিকে ভারতের প্রতিনিধি দলও মার্কিন সিনেট, কংগ্রেস ও নিরাপত্তা পরিষদের বিভিন্ন সদস্যদের সঙ্গে বৈঠক করছে। বেশ কয়েকদিন ধরে ভারত পাকিস্তান ইস্যুতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। এর জেরে বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বে যুক্তরাজ্য সফরে গিয়েছে পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সফরের অংশ হিসেবে লন্ডনের চ্যাথম হাউসে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর, থিঙ্ক ট্যাঙ্ক এবং পার্লামেন্টের সদস্যদের সঙ্গে বৈঠক করে তারা। বৈঠকে ভারতের ওপর সীমানা লঙ্ঘন ও বেসামরিক হতাহতের অভিযোগ তোলে ইসলামাবাদ। এছাড়াও জাতিসংঘ সনদ লঙ্ঘনেরও অভিযোগ করা হয়। আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিলাওয়াল ভুট্টো জানান, নিরপেক্ষ আলোচনার শর্তে ভারতের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান। পানিকে অস্ত্র বানিয়ে সিন্ধু চুক্তি স্থগিত করে ভারত চরম ঝুঁকি তৈরি করেছে। আন্তর্জাতিক মহলকে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি। অন্যদিকে ভারতও চলছে সমান্তরাল কূটনৈতিক পথে। 7 জনের প্রতিনিধি দল পৌঁছেছে যুক্তরাষ্ট্রে। সিনেট, কংগ্রেস এবং নিরাপত্তা পরিষদের বিভিন্ন সদস্যদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে তারা।
এদিকে পাকিস্তানি গণমাধ্যমের দাবি, পেহেলগামে হামলার পর পাকিস্তানকে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা হিসেবে তুলে ধরাই ভারতের মিশন। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের দিল্লিতে আবাসিক ভবনে আগুনের ঘটনায় একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দিল্লির দ্বারকা অঞ্চলের আবাসিক ভবনের 7ম তলায় আগুন লাগে। জীবন বাঁচাতে আতঙ্কিত হয়ে ভবন থেকে 3 জন লাফ দেয়। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত 3 জনের মধ্যে 2 জন শিশু ছিল বলে জানায় দিল্লি পুলিশ। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা প্রস্তাব দিতে যাচ্ছে ইরান। ওমানের মাধ্যমে হোয়াইট হাউসে একটি যুক্তিসঙ্গত ও ভারসাম্যপূর্ণ প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে দেশটি। আলোচনায় আগ্রহী হলে ওয়াশিংটন এই প্রস্তাবে সম্মত হবে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে আন্তর্জাতিক আণবিক সংস্থায় পাশ হতে যাওয়া সম্ভাব্য প্রস্তাব নিয়ে পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে দর কষাকষিতে ফের সরব ইরান। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শিগগিরই একটি লিখিত পাল্টা প্রস্তাব দেবে তেহরান। ইরানের অভিযোগ, মার্কিন প্রস্তাবে পারস্পরিক সমঝোতার কোনো ছাপ নেই। এটি একতরফাভাবে চাপ প্রয়োগের চেষ্টা বলে ক্ষোভ প্রকাশ করা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেন, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উৎপাদনের অধিকার থেকে কখনো সরে আসবে না ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের বৈজ্ঞানিক অগ্রগতির পরিচয় বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক আণবিক সংস্থা বা IAEA এর NPT চুক্তির 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সমৃদ্ধকরণের অধিকার তাদের আছে বলে দাবি করা হয়। এদিকে আন্তর্জাতিক আণবিক সংস্থার বোর্ড অব গভর্নর্সের বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব গৃহীত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংস্থাটির এক সাম্প্রতিক প্রতিবেদনে ইরানের একাধিক গোপন স্থানে ঘোষণা ছাড়াই পারমাণবিক কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়। এমন অবস্থায় পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, সংস্থাটি একতরফাভাবে যুক্তরাষ্ট্রের প্রভাবে কাজ করছে এবং বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। এই মুহূর্তে ইউরোপের ভূমিকা নিয়েও অসন্তুষ্ট তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংলাপ চালিয়ে গেলেও ইউরোপ কখনো গঠনমূলক প্রস্তাব দেয়নি, বরং তারা এখন আন্তর্জাতিক আণবিক সংস্থায় প্রস্তাব এনে চুক্তির পথ আরও কঠিন করে তুলেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বাণিজ্য যুদ্ধের উত্তেজনা নিরসনে জেনেভার পর এবার লন্ডনে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধি দল। সোমবারের আলোচনা ইতিবাচক ছিল বলে মত ট্রাম্পের। চলমান উত্তেজনা নিরসন ও বাণিজ্য যুদ্ধের ইতি টানতে যুক্তরাজ্যের লন্ডনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবারও আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মধ্য লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে শুরু হয় আলোচনার হাত ধরে যদি দুই দেশ বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারে, তাহলে বিশ্ব অর্থনীতিতে পড়বে ইতিবাচক প্রভাব। এর জেরে বাড়বে জ্বালানির চাহিদা। এমন সম্ভাবনাকে সামনে রেখে আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম 14 সেন্ট বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $67.18। WTI অপরিশোধিত তেলের দাম 18 সেন্ট বেড়ে প্রতি ব্যারেল হয়েছে $65.42। এদিকে বেড়েছে প্রাকৃতিক গ্যাসের দামও। প্রতি MMBTU এর দাম বেড়ে হয়েছে $3.63। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। হজ মৌসুমকে কেন্দ্র করে সাময়িকভাবে বন্ধ থাকা সব ধরনের ভিসা আবারও চালু করল সৌদি সরকার। এর মধ্যে রয়েছে ওমরা ভিসা এবং প্রবাসীদের জন্য বহুল প্রতীক্ষিত দীর্ঘমেয়াদী ফ্যামিলি ভিজিট ভিসা। সৌদি সরকার জানায়, মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত। বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। পবিত্র হজ পালনকে কেন্দ্র করে গত জানুয়ারি থেকে 10 জুন পর্যন্ত বন্ধ রাখা হয় সৌদি আরবের ভিসা কার্যক্রম। এতে সাময়িকভাবে বিপাকে পড়েন অনেক প্রবাসী। সেই সঙ্গে ওমরা পালনে ভ্রমণেচ্ছুক মুসল্লিরা ভিসার জন্য আবেদন করতে পারেননি। সাময়িকভাবে বন্ধ থাকা সব ধরনের ভিসা আবারও চালু করল সৌদি আরব। এতে হাজার হাজার বাংলাদেশি সহ প্রবাসী পরিবারের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। ওমরা পালনে আগ্রহীদের জন্য অনুমোদিত এজেন্সিগুলো এর মধ্যে নতুন ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে। সাময়িকভাবে হজের জন্য বন্ধ ছিল, ইনশাআল্লাহ আবার আজকে থেকে ওমরা ভিসা
বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমাদের যে সমস্ত হাজি সাহেব ওমরা করতে চান, আপনারা ইনশাল্লাহ প্রস্তুতি নিতে পারেন। যে কোনো লোক আজকে থেকে ইচ্ছা করলে সৌদি আরবে ভিজিট ভিসা এবং উমরা ভিসা আসতে পারবেন এবং আজকে থেকেই ভিসা আপনারা এন্ট্রি করতে পারবেন। সৌদি সরকারের এই সিদ্ধান্তে দেশটির পর্যটন শিল্প ও অর্থনীতির চাকা আরো গতিশীল হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। উপকৃত হবেন বিশ্বের নানা প্রান্তে থাকা লাখো প্রবাসীও। সৌদি সরকার বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছে এমন একটি ভুল সংবাদ ছিল অনেকেরই কাছে। তবে আজকের এই ঘোষণায় যেমনটি প্রতীয়মান হয়, আসলে বাংলাদেশিদের কোনো ভিসাই বন্ধ হয়নি। অর্থাৎ হজের জন্য যে সাময়িক বন্ধ ছিল সেই ভিসাগুলো আবারও হজ পরবর্তী সময়ে চালু করে দেওয়া হয়েছে। সৌদি আরব থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অভিবাসীদের ধরপাকড়ের প্রতিবাদে চতুর্থ দিনেও লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে 700 মেরিন সেনা মোতায়েন। গাজায় ত্রাণ নেয়ার সময় গুলি, একদিনে নিহত 60। ইসরায়েলের নিয়ন্ত্রণে ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন অপহরণের অভিযোগ গ্রেটা থানবার্গের, প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ। এবং অস্ট্রিয়া স্কুলে অস্ত্রধারীর হামলা, নিহত বেড়ে 9, আহত বেশ কয়েকজন। হামলাকারীর আত্মহত্যা ধারণা পুলিশের, জানা যায়নি হামলার কারণ, শহর জুড়ে আতঙ্ক। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়ের।